জুলাই সনদে আছে, যেটা নিয়ে আদালতে যাওয়া যাবে না। আর জুলাই সনদের অন্তর্নিহিত অনেক কিছু সাংঘাতিক অবাস্তব প্রস্তাব আছে। এটা তো আইন না, এখন আদেশের সাথে আইনকে গুলিয়ে ফেললে তো হবে না। অধিকার সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকলে এই জিনিসগুলি আসে। তো এই যে সংস্কার আর সংশোধন, এই দুইটা শব্দ নিয়ে যে এত তর্ক বিতর্ক হচ্ছে, আমার কাছে কিন্তু নিরর্থক মনে হয়। তো সংবিধানের উপরে যে সবকিছু নির্ভর করে, এইটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমরা এখনো আমাদের মন মানসিকতা এখনো আমরা সামন্তবাদে রয়ে গেছি, জমিদারি যুগে রয়ে গেছি। চর্চার সংলাপে আজ কথা বলবো সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিকের সঙ্গে। জি, ডক্টর শাহদিন মালিক, আপনাকে চর্চার সংলাপে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমে শুরু করি জুলাই সনদ দিয়ে। বহুল আলোচিত, সমালোচিত এবং প্রশংসিত। হুম। আসলে জুলাই সনদের আইনি ভিত্তিটা কি? কোনো আইনি ভিত্তি আছে? এক কথায় এটা নিয়ে বিতর্ক অবশ্যই আছে, বাট আইনি ভিত্তি নাই। আইন বলতে আমরা দুইটা জিনিস বুঝি। একটা হলো সংসদ প্রণীত আইন, আর সংসদ যখন অধিবেশনে না থাকে তখন রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশ। অতএব এই দুইটা ফ্রেমের মধ্যে আর কিছু আরও আছে। আইন হলো প্রথাগত আইন, যেমন আমাদের মুসলিম আইন, হিন্দু আইন, ওগুলি হলো কোনো সংসদ পাশ করে নেই, রাষ্ট্রপতিও পাশ করে নেই, কিন্তু প্রথাগতভাবে আমরা আইন হিসাবে মেনে নিয়েছি। মোটামুটি বড় দাগে এই তিন ধরনের আইন আছে। এই তিন ধরনের আইনের সংজ্ঞায় এটা আদেশটা পড়ে না। না, আদেশ তো পরে করলো যে জুলাই সনদ বাস্তবায়নের জন্যে। এখন সনদ তো একটা রাজনৈতিক অঙ্গীকার। হ্যাঁ, মানে অন্তর্বর্তী সরকারের আমলে সক্রিয় রাজনৈতিক দলগুলো আহ, দীর্ঘ আলাপ আলোচনা করে একটা অঙ্গীকারনামা তৈরি করেছে, হ্যাঁ। জুলাই সনদ। কিন্তু এর আইনি যদি দুর্বলতা থাকেও, কিন্তু এই রাজনৈতিক অঙ্গীকারের তো একটা গুরুত্ব আছে। সেটা ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না? না, এখন সংবিধানের মূল কথা হলো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আমি আপনি জনগণ, তাই তো? তো এখন আমাকে আপনাকে জিজ্ঞেস করে তো এই জুলাই সনদটা তৈরি করা হয়নি। কয়েকটা ব্যক্তি রুদ্ধদ্বার কক্ষে আলাপ আলোচনা করে, আমি কোনো রাজনৈতিক দলকে আমার পক্ষ হয়ে কথা বলার সুযোগ দেইনি। তো এখন এটা কি? হ্যাঁ, যে কোনো আলোচনায় আমি আপনি নাগরিক হিসেবে অংশগ্রহণ করতে পারবো না, কিন্তু তখন আমাদের প্রক্রিয়া আছে। নির্বাচনের মাধ্যমে আমি একজনকে নির্বাচিত করলাম, আপনি আপনি আরেকজনকে নির্বাচিত করলেন। তো আমার আপনার মালিকানা আমরা নির্বাচনের মাধ্যমে কিছু সময়ের জন্য কিছু ব্যক্তির হাতে হস্তান্তর করলাম। মানে ওই নির্বাচিত প্রতিনিধিদের নিজে কাছে। নির্বাচিত প্রতিনিধি, আর নির্বাচিত প্রতিনিধিরা যদি এটা করতেন, তার একটা মূল্য থাকতো। এই যারা মিলে যে ৩৩টা রাজনৈতিক দল করেছেন, তারা কার প্রতিনিধিত্ব করেছেন, কে তাদেরকে ওখানে আসার জন্য তাদেরকে মানে বলেছে। এটা বলা হয় জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায়। জনগণের অভিপ্রায়টা কে কেমন করে টের পেল? মানে জুলাই অভ্যুত্থান হয়েছে, এটা নিশ্চয়ই আমাদের একটা সাংঘাতিক একটা মুক্তি বড় হয়েছে। ঘটনা। হ্যাঁ, মুক্তি হয়েছে। আমরা চরমতম স্বৈর শাসক একনা একত্র অত্যাচারী শাসকের হাত থেকে রেহাই পেয়েছি, এবং এটার জন্য যারা আত্মত্যাগ করেছে, তারা সবাই জাতি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তার মানে এই না তো যে ৫ই অগস্ট শেখ হাসিনা ভেঙে যাওয়ার পরে রাষ্ট্রের রূপরেখা কি হবে সেইটা তো জুলাই মানে ৫ই আগস্টের বিষয় ছিল না। তারা যদি তার আগে বলতো যে এই স্বৈরশাসককে হটিয়ে আমরা ক খ গ ঘ করব, তখন আমরা যখন ওই স্বৈরশাসককে সরিয়ে দেওয়ার জন্য বা তাকে মানে ক্ষমতাচ্যুত করার জন্য যে আয়োজনে অংশগ্রহণ করতাম, তার সাথে আমরা জানতাম যে ক খ গ ঘর সাথে আমরা সমর্থন করছি। কিন্তু এই জুলাই সনদ তো তার প্রায় ১ বছর পরে লেখা হয়েছে, এবং যারা লিখেছেন তাদেরই দায়িত্ব কে দিয়েছে, তারা কিভাবে জনপ্রতিনিধিত্ব করেন। তারা জনপ্রতিনিধি নয়, কিন্তু আমাদের এখানে জনপ্রতিনিধির তো দাবি করতে পারে রাজনৈতিক দলগুলো এক ধরনের, নির্বাচন হোক বা নির্বাচন না হোক। নির্বাচন হলে আনুষ্ঠানিকভাবে দাবি করেন, আর যে কোনো আন্দোলন সংগ্রামে রাজনৈতিক দলগুলোই নেতৃত্ব দেয়। এখন এই যারা জুলাই সনদ তৈরি করেছেন, রাজনৈতিক দলগুলোর নেতারা তার মধ্যে ছিলেন।
এবং আইন বিশেষজ্ঞ ছিলেন, আইন নিয়ে যারা চিন্তাভাবনা করেন, হুম, গবেষণা হুম, করেন, হুম। আ এমনকি সংবিধান নিয়েও যারা দীর্ঘদিন কাজ করেছেন, তাদের অনেকে এর মধ্যে ছিলেন। আর যে বিষয়টি হচ্ছে যে এই জুলাই সনদ এবং তারাও তাদের কার্যক্রমে মনে হয় তারাও স্বীকার করেছেন এটি আইনে পরিণত হয়নি। আইনে পরিণত করার জন্যই একটা সাংবিধানিক আদেশ আ রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা হয়েছে। এই সাংবিধানিক আদেশটা আ কি কিভাবে আমরা দেখব? না, সাংবিধানিক আদেশ বলে কোনো আইন নাই। মানে নির্বাহী বিভাগ আদেশ দিতে পারে। আপনাকে পদোন্নতি দিতে পারে, আমাকে মানে এক জায়গা থেকে ঢাকা থেকে চিটাগাংয়ে বদলি করতে পারে বা কোনো প্রজ্ঞাপন মানে জারি করতে পারে। প্রশাসনিক আদেশ। প্রশাসনিক আদেশ সেটা অন্য জিনিস। এটা তো প্রশাসনিক আদেশ, একদিকে বলছেন প্রশাসনিক আদেশ, এই যে এখন বলা হচ্ছে যে ধরেন আ দোকানপাট ৬টা পর্যন্ত খোলা থাকবে। এগুলো তো আদেশ। এটা তো আইন না। এখন আদেশের সাথে আইনকে গুলিয়ে ফেললে তো হবে না। আচ্ছা, এখন যে একটা বড় অ দুর্বলতা বা ঘাটতি তো এখানে আছে। এখন এটার সমাধানটা কি? বিরোধী দল বলছে যে, যেহেতু জুলাই জনগণের আন্দোলনের আ ফ ফসল, সুতরাং জুলাই সনদটা বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। সরকারি দলও জুলাই সনদ বাস্তবায়নের আ অস্বীকার করছে না। জি। বাস্তবায়ন এর পক্ষে। কিন্তু ত সরকারি দল বলছে যে সাংবিধানিক আদেশের কোনো বৈধতা নেই। আমরা জুলাই সনদ এটা একটা রাজনৈতিক অঙ্গীকার। আমরা সংসদে আলোচনা করে এটা বাস্তবায়ন করতে পারি। কিন্তু বিরোধী দল বলছে যে না, যেহেতু রাষ্ট্রপতি আ আদেশ দিয়েছেন এবং সেটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এবং সেখানে একথাও বলা হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ অর্থাৎ তখন তো নির্বাচন হয়নি। জি। পরবর্তী যে জাতীয় সংসদ সেটি একই সঙ্গে আ সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে। এটি কি করতে বাধা কোথায়? করতে বাধা হলো কি, কতগুলি জিনিস সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে, হ্যাঁ? আমি তো যেটা আগে উদাহরণ দিয়েছিলাম যে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা বাঁশের মই বেয়ে চাঁদে যাব এবং এইটা নিয়ে কাজ করতে লেগে গেলাম। কিন্তু ওইটা না বুঝে যে বাঁশের মই বেয়ে চাঁদে ওঠা যায় না। এটা ঘটনাটা অনেকটা এরকম হয়েছে এবং এই জুলাই সনদে কত ৮৪টা বোধহয় ধারা আছে। ৮৪ টা ধারা। ৮৪টা ধারা আমি কিছু তার মধ্যে সংবিধান সংশ্লিষ্ট ৪৮ টা ধারা। ৪৮টা, হ্যাঁ। অন্যগুলো হ্যাঁ, নিয়ে আলোচনা এই করলাম না। এই এই যে ৪৮ টি ধারার তার মধ্যে আবার ৩০ টির ব্যাপারে সবাই একমত হয়েছে। হ্যাঁ, এখন আপাতত একমত হয়েছে। কিন্তু এটা তো সবাই একমত, ওনারা একমত হয়ে গেলে আবার ওখানে বলা হচ্ছে এটা ওই ধারাগুলির মধ্যে আছে যে একটা চ্যালেঞ্জ করা যাবে না, তাই তো? আদালতে শরণাপন্ন হওয়া যাবে না। আদালতে শরণাপন্ন হওয়া হলো আমাদের সবচেয়ে বড় মৌলিক অধিকার। এখন যদি আমি আদেশ দেই যে স্বাধীন মালিক প্রথম আলো বন্ধ করে দিলে প্রথম আলো স্বাধীন মালিকের বিরুদ্ধে আদালতে যেতে পারবে না। এটা কি হয়? আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন না, এটা হলো ন্যূনতম সবচেয়ে মূল মানবিক অধিকার, মানে মৌলিক অধিকার। আমার প্রতি মানে একটা যেতে অন্যায় পারবেন না হচ্ছে মৌলিক অধিকার লঙ্ঘন। মানে আদালতে যেতে না পারাটা হচ্ছে মৌলিক মৌলিক অধিকার অধিকার লঙ্ঘন। লঙ্ঘন। হ্যাঁ, আর যেতে পারাটা হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার, হ্যাঁ। তার তো মানে এখানে মৌলিক অধিকার মানে হরণ করা এটা হয়েছে। অধিকার সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকলে এই জিনিসগুলি আসে। তা আমরা তো দেখলাম এখানে আ রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, সংবিধান বিশেষজ্ঞ ছিলেন, সাবেক বিচারপতি ছিলেন। আ উম না সবশেষে এখন যে আ সাংবিধানিক আদেশটি যাদের আ পরামর্শ নিয়ে করা হয়েছে, তাদের মধ্যে এরাও ছিলেন। না, ওইটা তো হতো, কিন্তু আপনি অন্য চিন্তা করে দেখেন। মানে আপনার ভাইকে কেউ মেরে ফেললো। এখন ভাইকে মেরে ফেললো একটা বিরাট রাষ্ট্রের হর্তাকর্তা। তো ভাইকে মেরে ফেলে আদেশ দিল যে আপনার ভাইয়ের বিচার চাইতে আপনি আদালতে যেতে পারবেন না। এটা অনেক সময় যারা হয়তো চিন্তা ভাবনা না করে এটা আলাপ আলোচনা, আর কি আলোচনা হয়েছে এটা রুদ্ধদ্বার কক্ষে হয়েছে, তাই তো? মানে ওনারা কয়েকজন বিশেষজ্ঞ বসেছেন, রাজনৈতিক দলের প্রতিনিধি বসছেন, কিন্তু কি আলাপ আলোচনা হয়েছে আমরা কেউই জানি না। না কিছুটা জানি সংবাদ মাধ্যমে হ্যাঁ, এসেছে। সংবাদপত্র স সিদ্ধান্তগুলি এসছে। আচ্ছা। পক্ষে বিপক্ষে সিদ্ধান্তগুলি এসছে। আর বলা হয়েছে এই ব্যাপারে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। কিন্তু এটার পক্ষের যুক্তি কি? যে বললেন আদালতে যেতে পারবে না। এটার পক্ষে নিশ্চয়ই যুক্তি কি, মানে বিপক্ষের যুক্তি কি, আলাপ আলোচনা। এইজন্যই এই জিনিসগুলি কেন সংসদে আলোচনা হয়? সংসদটা হলো ওইখানে সম্পূর্ণ উন্মুক্ত আলোচনা হচ্ছে এবং কে কি বলছে, কি যুক্তি দিচ্ছে আমরা জনগণ সেটা জানতে পারি, শুনতে পারি, বুঝতে পারি। কিন্তু দেখেন এই পুরা প্রক্রিয়াটা হয়েছে লোকচক্ষুর অন্তরালে।
লোকচক্ষুর অন্তরালে গোপনে কিছু হলেই এটা সংজ্ঞাগতভাবে এটা অগণতান্ত্রিক। এখন যে জটটা তৈরি হলো, সমাধান কি? সংসদে আলোচনার মাধ্যমে এটা সমাধান করা? অবশ্যই এছাড়া তো আলোচনার কোনো এছাড়া তো না আর কোনো রাজপথে কর্মসূচি নিয়েছে কোনো দল, সেই আবার রাজপথের সমাধান কোনটি আপনি গ্রহণযোগ্য মনে করেন? না, না, এটা তো সংসদ আমরা কেন করেছি? সংসদ করেছি যে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি খোলামেলাভাবে উন্মুক্ত আলোচনার জন্য, এবং আমরাও জনগণও যাতে এই আলোচনা শুনতে পারি, বুঝতে পারি। এখন সেটা না করে যে সংসদে এটা আলোচনা করব না, রাজপথে ফয়সালা হবে, তাহলে তো এটা গণতান্ত্রিক পদ্ধতি হলো না। সংসদে যে আলোচনা হলো, এখন এখানেও আছে যে এক পক্ষ বলছে যে সংবিধান সংশোধন, বিশেষ করে সরকারি দলের পক্ষ থেকে বলছে এবং তারা একটা প্রস্তাব দিয়েছে জি। সংবিধান সংশোধনের পক্ষে একটি কমিটি করা হোক হুম। সব দলকে নিয়ে, সরকারি দল বিরোধী দল স্বতন্ত্র। আর বিরোধী দল বলছে যে সংশোধনে বিরোধী দল সংশোধনে রাজি নয়, তারা বলছে সংবিধান সংস্কার করতে হবে। সংস্কার আর সংশোধনের পার্থক্য তো আমার কাছে স্পষ্ট হচ্ছে না। কোনটা সংস্কার আর কোনটা সংশোধন? মানে সংস্কারের জন্যই তো সংশোধন করা প্রয়োজন, মানে হ্যাঁ, সংশোধনের মাধ্যমেই তো সংস্কার আসবে। এক্স্যাক্টলি। তো সংশোধনই তো করবে। সংস্কারের কথা ওই যে যেটা বহুল আলোচিত হচ্ছে যে প্রধানমন্ত্রী ১০ বছরের বেশি থাকবেন না, তাই তো? তো এটা যেখানে প্রধানমন্ত্রী সংক্রান্ত ধারা আছে ওখানে এটা যোগ করতে হবে। তো যোগ করা মানে তো এটা সংশোধন। এটা তো এখন সংশোধনের মাধ্যমে সংস্কার হচ্ছে। কিন্তু এই যে সংস্কার আর সংশোধন এই ২ টা শব্দ নিয়ে যে এত তর্ক-বিতর্ক হচ্ছে আমার কাছে কিন্তু নিরর্থক মনে হয়। কারণ পরিবর্তন আমরা কি চাচ্ছি? সংবিধানের কিছু জায়গায় পরিবর্তন। পরিবর্তনটার জন্যই তো সাংবিধানিক প্রক্রিয়া হলো সংবিধান সংশোধন। তো আমরা তো ওই প্রক্রিয়াতেই তো যাব। ৭২-এর সংবিধান নিয়ে একটা বিতর্ক এসেছে এই প্রসঙ্গেই, জুলাই সনদ নিয়ে। এক পক্ষ বলছেন যে ৭২-এর সংবিধানের ভিতরেই স্বৈরতান্ত্রিক বীজ লুকিয়ে আছে এবং এই যত কিছু অনিষ্ট হয়েছে গত ৫৫ বছরে এর মূলে হচ্ছে ৭২-এর সংবিধান। আরেক পক্ষ বলছেন না, সংবিধান অনুসরণ করা হয়নি বলেই, অথবা সংবিধানের যে ধারাগুলো, যে আইনগুলো অপব্যবহার করার কারণেই এটি হয়েছে। আপনি কি মনে করেন ২ সংবিধান? টাই সম্পূর্ণ ভুল ধারণা। আচ্ছা, তা আসল ধারণা কোনটা? না, যদি ১ম ধারণা হলো যে যেটা বললেন ৭২ এর সংবিধানে গলদ ছিল, ফলে দেশে গণতন্ত্র হয়নি, তাই তো? বা অন্যান্য জবাব দিতে হয়নি। এখন সংবিধানে যদি ভালো কথা লিখা থাকে এবং তাতেই যদি দেশ গণতান্ত্রিক হয়ে যায়, ন্যায় বিচার হয়ে যায়, সাম্যতা হয়ে যায়, তাহলে দুনিয়ার কি কোনো দেশে গণতন্ত্রের অভাব থাকতো? সংবিধানে আপনি খুব সুন্দর করে অনেক ভালো কথা লিখে দিলেন, এবং ওই ভালো কথার উপরে যদি দেশের সব কিছু নির্ভর করত, তাহলে কোন দেশে সংবিধানে খারাপ কথা লিখে আছে? হ্যাঁ, দাড়ি কমার বেশ কম আছে, হয়তো কোনো শব্দ আগে পরে আছে, কিন্তু প্রত্যেকটা দেশেই সংবিধানে গণতন্ত্রের কথা আছে, ন্যায় বিচারের কথা আছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা আছে, নির্বাচিত প্রতিনিধির কথা আছে। কিন্তু দুনিয়াতে তো ১০০টা দেশের নাম বলতে পারবো যেখানে গণতন্ত্রের গড় নাই। তো ভুল ধারণাটা হলো সংবিধানে কি লেখা আছে তার উপরে গণতন্ত্র নির্ভর করে। এখন কানাডাতে কোনো সংবিধানই নাই। যুক্তরাজ্যের কথা আমরা জানি কোনো স্থায়ী সংবিধান নাই। সংবিধান নাই। নিউজিল্যান্ডে আছে সংবিধান নাই। আর সবচেয়ে ভালো সংবিধান আছে রাশিয়াতে, পুতিনের রাশিয়াতে। ওই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ১৯৯৩ সালে সারা পশ্চিমা সব বিশেষজ্ঞরা এসে ৯৩ সালে রুশ আ সংবিধান করল। কিন্তু ফলাফল কি ৩০ বছর পরে পুতিন। তো সংবিধানের উপরে যে সবকিছু নির্ভর করে এইটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এগুলি দেশে গণতন্ত্র হবে কিনা, নির্বাচন হবে কিনা, কারচুপি হবে কিনা, ন্যায় বিচার হবে কিনা, এগুলি অনেক বড় রাজনৈতিক, সামাজিক মন মানসিকতার প্রশ্ন। তো ভুল ধারণাটা হলো ওনারা ধরে নিয়েছেন যে সংবিধানের কথার উপরে দেশে গণতন্ত্র নির্ভর করে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখন যে গণ অভ্যুত্থান হলো এবং গণ অভ্যুত্থান হলো একটি আ স্বৈরাচারী কায়দায় দেশ শাসনের আ অবশ্যই। জি। আ আর জি। প্রতিক্রিয়াই কিন্তু হ্যাঁ। এই গণ অভ্যুত্থান হলো এবং স্বৈরাচারী কায়দা ভবিষ্যতে স্বৈরাচারী এই পদ্ধতি বা স্বৈরাচারী ব্যবস্থা হুম। ফেরত না আসে, এটার সুরক্ষার জন্যই এই জুলাই সনদ তৈরি করা হয়েছে। সেটার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে। এখন এই যে অর্থাৎ আপনি আমি নাগরিক হিসাবে তো আমরা চাই এই স্বৈরাচারী ব্যবস্থা ফিরে না না আসুক। আসলে তা অবশ্যই। হ্যাঁ। সেক্ষেত্রে কিভাবে এটির উত্তরণের পথটা কি? এটা সহজ কোনো পথ নাই। কোনো গণতান্ত্রিক দেশে যেসব দেশকে আমরা গণতান্ত্রিক বলি কম বেশি, এইটা অন্তত
ভারত বাদ দিলে এটা প্রায় 150-200 বছরের চর্চা। এবং আমরা এখনো আমাদের মন মানসিকতা এখনো আমরা সামন্তবাদে রয়ে গেছি, জমিদারি যুগে রয়ে গেছি। আমরা কিন্তু এখনো গণতান্ত্রিক যুগে আসিনি। আমি আপনাকে একটা উদাহরণ দেব, কোনো সমস্যা হলেই আমরা সাথে সাথে কি চিন্তা করি, তাহলে এটার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে এবং কঠিন শাস্তি দিতে হবে, তাই? তাহলে মানুষ নিবৃত্ত থাকবে। এই যে একটা সমস্যা, সামাজিক সমস্যার সমাধানে শাস্তিটা যে একটা সমাধান, এটা কিন্তু উন্নত গণতান্ত্রিক বিশ্বে অন্তত 1800 সাল না হলেও 1850 থেকে তারা মানে এই ধারণা থেকে তারা সরে আসছে যে সামাজিক, রাজনীতিক যে কোনো ধরনের অন্যায়, অবিচার, তার সমাধান, প্রথম সমাধান শাস্তি না, আর দ্বিতীয় সমাধান হলো কঠিন শাস্তি না। কিন্তু আমরা যখনই কোনো সমস্যার কথা বলি, সাথে সাথে আমরা বলি যে এটার জন্য শাস্তি দিতে হবে, শাস্তি দিলে। তো এইটা হলো একেবারে সামন্তবাদী চিন্তা। তো যারা গণতন্ত্র থেকে বেরিয়ে আসছে তারা এই সামন্তবাদী চিন্তাটা অন্তত 150 বছর আগে তারা বুঝেছে যে এইসব সামাজিক সমস্যা শাস্তির মাধ্যমে সমাধান হয় না। কিন্তু আমাদের তো শাস্তি বাড়াও, শাস্তি বাড়াও, শাস্তি বাড়াও, এটাই হলো আমাদের সবচেয়ে উচ্চারিত সমাধান। অতএব আমাদের নিজেদের ওই গণতন্ত্র কি, গণতন্ত্রের ধারণা কি, ওইটা আমি মানে তাহলে গণতান্ত্রিক মূল্যবোধটা তৈরি করা, হ্যাঁ, গণতান্ত্রিক আর আচরণ, আইনগুলো শক্ত করা, এবং আইনগুলি শক্ত করা না, এখানে হলো মানে আইনগুলো অনুসরণ করা। না না এই যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক সংবিধান, মালিক জনগণ। হ্যাঁ, তো এইটার বহিঃপ্রকাশ হয়েছে সংবিধানে। সংবিধানটা হলো যাদের কাছে আমরা ক্ষমতা দিয়েছি, মানে টেম্পোরারিলি 5 বছরের মধ্যে তাদের জন্য ক্ষমতার সীমারেখাটা আমরা মানে নির্ধারণ করে দিয়েছি। সংবিধান হলো আপনি মন্ত্রী হন, প্রতিমন্ত্রী হন, সিইসি হন বা যেই হন, আপনার ক্ষমতাটা কত সীমিত সেইটা হলো সংবিধানের মূল কথা। কারণ পুরো ক্ষমতা আমি আমার কিছু ক্ষমতা অল্প কয়েকটা শর্তে আপনাকে কিছু দিনের জন্য দিচ্ছি। সংবিধান হলো সেইটা। আপনি যে ক্ষমতার কথা বলছেন জনগণের, সেই জনগণের সাথে মানে জনগণের বৃহত্তর অংশের সাথে তো এই রাষ্ট্র কাঠামোরই কোনো সম্পর্ক নেই। মানে তারা রাষ্ট্রের কাছ থেকে কিছু পায় না। হ্যাঁ, পায় না, এটাই তো সমস্যা। এখন না আমরা বলছি যে গণতন্ত্র সমাধানের কথা বলছেন, আপনি যে নির্বাচন হলো, নির্বাচনী যে প্রচারণার দিকে খেয়াল করেন, এটা মানে দলমত নির্বিশেষে, এলাকা নির্বিশেষে প্রত্যেকটা প্রতিনিধি যারা মানে প্রার্থী কি বলেছে, নিজ এলাকায় আমি উন্নয়ন করব এলাকার। এলাকায় উন্নয়ন করব, রাস্তাঘাট উন্নয়ন করব, হাসপাতাল করব, ইউনিভার্সিটি করব, মাদক মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব। এইটা হলো নির্বাহী কাজ, এটা নির্বাহী বিভাগের কাজ, তাই তো? এটা সংসদ সদস্যের কাজ না। সংসদ সদস্যের কাজ হলো সংসদে বসে আইন প্রণয়ন করা এবং সরকারকে জবাবদিহিতা করা। তাদের কোনো নির্বাহী ক্ষমতা নাই, তাদের রাস্তা করার ক্ষমতা নাই, মানে যারা মাদকাসক্ত তাদের ধরবার ক্ষমতা নেই। কিন্তু এই জিনিসটা কেন হয়েছে, কারণ আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাটা গড়ে ওঠে নাই। এটা স্থানীয় সরকারের প্রতিনিধিদের কাজ, স্থানীয় উপজেলার চেয়ারম্যান হোক, পৌরসভার মেয়র হোক। কিন্তু আমাদের সংসদ সদস্যরা মনে করেন তারা হলেন ওই উপজেলার চেয়ারম্যান বা পৌরসভার মেয়রের থেকে ওই ধরনেরই আরেকটা বড় পদে। আর দ্বিতীয় কারণ হলো, জানি না ঠিক, বাট 60-70% তো ব্যবসায়ী আমাদের সংসদে। এখন ব্যবসায়ীরা তো তাদের আইন মানে পড়া, জনগণের পক্ষে আইন করবে না, তাদের না না নিজেদের পক্ষে করবে। না না প্লাস আইন সম্পর্কে তাদের ধারণা থাকারও কথা না তো। মানে কয়টা ব্যবসায়ী আইন পড়েছে। আর মূল দুর্বলতা হলো যে সংসদের যে মেইন কাজ, যেটা সরকারের জবাবদিহিতা করা। হ্যাঁ, আমি খুব সাধারণ উদাহরণ যদি দেই, ধরেন একটা ব্রিজের প্ল্যান পাস হয়েছে, 2 বছরে এই ব্রিজটা হবে। 2 বছরের জায়গায় 4 বছর পাস হয়ে গেছে, যে টাকা বরাদ্দ হয়েছিল তার বেশি টাকা বরাদ্দ হচ্ছে। তখন কি সংসদীয় সড়ক ব্রিজ সংক্রান্ত সংসদীয় কমিটির কাজ হলো যে সংশ্লিষ্ট সচিবকে ডেকে আনা, সংশ্লিষ্ট চিফ ইঞ্জিনিয়ারকে ডেকে আনা, যে প্ল্যান করছে তাকে ডেকে আনা এবং জিজ্ঞাসা করা যে 2 বছর ব্রিজ 4 বছর কেন লাগছে। এখন এটা জিজ্ঞাসা করবে কি? যেই ব্যবসায়ী সংসদ সদস্য এটা জিজ্ঞেস করবে, তার নিজেরই তো সড়কের ব্যবসা আছে, তার কন্ট্রাক্টরই আছে। তো সে কখনো চাইবে না যে সড়কের সচিব বা সড়কের চিফ ইঞ্জিনিয়ারকে সে
খেপিয়ে দেয়। অতএব মানে আমাদের সংসদীয় কমিটিগুলি কাজ করছে না, বিকজ ব্যবসায়ীরা সরকারের যারা কাজ করার তাদের জবাবদিহিতার মুখোমুখি করবে না। তো আমাদের এই বড় দুর্বলতা, এবং এটাও স্থানীয় সরকার শক্তিশালী হলে জনগণও বুঝবে যে সংসদ সদস্যের কাজ কি। এখন জনগণ সংসদ সদস্যদের কাছ থেকে স্থানীয় উন্নয়ন আশা করে, কারণ স্থানীয় সরকারগুলি গড়ে ওঠে নাই। জুলাই সনদ নিয়ে যে জট তৈরি হয়েছে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বা জাতীয় হ্যাঁ, সংসদে, হ্যাঁ। এটার সমাধানের জন্য সংবিধান বিশেষজ্ঞ হিসেবে যদি আপনার পরামর্শ চাই আমরা, আপনি কি বলবেন? এটা তো সমাধান আমাদের সংসদে উন্মুক্ত আলোচনার মাধ্যমেই হতে হবে। যারা সংস্কারের কথা বলছেন তাদের তো বক্তব্য আছে, তাই তো? তারা মানে সংসদে এসে বলুন যে আমরা সংশোধন চাই না, এই কারণে সংস্কার চাই, আমরা তাদের বুঝতে পারবো। এবং অন্যদিকে সংশোধনের কথা যারা বলছেন তারাও বলবেন যে কেন সংস্কার না, কেন সংশোধন। এটা এই জন্যই তো আমরা সংসদ নির্বাচিত করেছি, এখানে উন্মুক্ত আলোচনা হবে। আমরা লাইভ বিটিভি টেলিভিশনে দেখব, অথবা লাইভ না দেখলে পরে সংবাদপত্রে এটা আলোচনা শুনবো। অতএব এটা আলোচনা, এটা তো ঘুষাঘুষি করে এক পক্ষ আরেক পক্ষকে ধরাশায়ী করার ব্যাপার না। এটা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে হবে। কিন্তু এখানে যে সমস্যাটা, ক্ষমতাসীন দলের, সরকারি দলের জি। 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে। হুম। বিরোধী দল যতই যুক্তির কথা বলুক, যতই আইনি ভিত্তি দেখাক বা জনকল্যাণের কথা বলুক, আ সরকারি দল তো সংখ্যাগরিষ্ঠতার জোরে তার বিরুদ্ধে অবস্থান নিলে সেটিই পাস হবে। হ্যাঁ, সেই সিদ্ধান্তই হ্যাঁ, গৃহীত হবে। অবশ্যই। এর তো কোনো বিকল্প নাই। আপনার সংখ্যাগরিষ্ঠ আছে কিন্তু আপনি আপনার সিদ্ধান্ত নিবেন না, এর কোনো বিকল্প আছে? দুনিয়াতে কোথাও, দুনিয়াতে মানে পার্লামেন্টেই যেই দলের সংখ্যাগরিষ্ঠতা আছে তাদের সিদ্ধান্তটা বজায় থাকে। এর তো কোনো বিকল্প নাই। আমরা কি এখন নতুন আইন করব যে যারা সংখ্যালঘিষ্ঠ তাদের সিদ্ধান্তই সংসদে গৃহীত হবে? এটা তো না, কোনো সেটা করব না। কিন্তু আমাদের সাংবিধানিক যে অভিজ্ঞতা, বাংলাদেশে যতবার ক্ষমতাসীন দল ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ততবারই অঘটন ঘটেছে। অর্থাৎ তারা তাদের বিদায় খুব সুখকর হয়নি। হ্যাঁ, আমরা নিশ্চয়ই চাই না যে এখন যারা ক্ষমতায় আছেন তাদের বিদায় হ্যাঁ, আ এর সাথেও আ সুখকর হবে না। আমরা চাই যে সম্পর্ক তারাও নাই। মানে একেবারে স্বাভাবিক, কি বলে? আ ক্ষমতা হস্তান্তরের স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়েই গণতন্ত্র এগিয়ে এর যাবে। সাথে সংবিধানের কোনো সম্পর্ক নেই। আচ্ছা। আমাদের থেকে ধরেন ভারতের সংবিধান ১৯৫১ সালে, তাই তো? আমাদের কম বেশি ২০ বছরের বেশি। কিন্তু ওদের সংশোধন ১০০ পার হয়ে গেছে। এখন বোধহয় ১০৪ না ১০৫ টা চলে। তথাপিও তো কিন্তু ভারতে তো ওইজন্য এবং সংবিধান সংশোধন হয়েছে যেই দল ক্ষমতায় ছিল তারা তাদের স্বার্থ রক্ষা করেই ১০৫ বার সংশোধন করেছে। অতএব এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আমরা অনেকগুলি বললাম না, গণতান্ত্রিক ধারণা সম্পর্কে আমরা এখনো খুব বেশি পরিচিত হচ্ছি না। এই জন্যই এইসব কথাগুলি আসছে। আর এই যে যেটা বললাম যে জুলাই সনদে আছে, যেটা নিয়ে আদালতে যাওয়া যাবে না। আর জুলাই সনদের অন্তর্নিহিত অনেক কিছু সাংঘাতিক অবাস্তব প্রস্তাব আছে। ওই যে যেটা যেমন? যেমন মানে যে প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি থাকতে পারবে না। দুনিয়াতে পার্লামেন্টারি ডেমোক্রেসি মানে সংসদীয় শাসন ব্যবস্থা আমি একটা উদাহরণ খুঁজে পাই না যেখানে প্রধানমন্ত্রীর টার্ম লিমিট করে দেওয়া আছে। এইটা রাষ্ট্রপতি শাসিত মানে দেশে যুক্তরাষ্ট্র আছে। সহ হ্যাঁ, কারণ বিভিন্ন দেশে আছে। কারণ ওইখানে রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেশি। রাষ্ট্রপতি পার্লামেন্টে, ওইসব দেশে পার্লামেন্টে পাশ করা আইন ভেটো দিয়ে বাতিল করে দিতে পারে। তো ওখানে রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেশি বলে ওইটাকে তারা এটা কোনো আইনের দ্বারা হয়নি। এটা জর্জ ওয়াশিংটন আমেরিকা যে প্রথম রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট, উনি ২ বার ইলেক্টেড হওয়ার পরে নিজেই ৩য় বার বললেন যে আমি আর ৩ বার ইলেকশন করব না। তো এইটা হলো গণতান্ত্রিক চেতনা। তারপরে এটা আইন করেছে ১৯৪০-এর দিকে, মানে আ প্রায় ২০০ বছর বছর পরে। পরে। প্রায় ২০০ বছর পরে। তো এখন এটা হ্যাঁ, দুনিয়ার কোথাও পার্লামেন্টারি সিস্টেমে নাই। হ্যাঁ, নাই বলে আমরা দুনিয়াকে একটা নতুন আলো দেখাতে পারি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ২ বছর ২ টার্মের বেশি থাকবে না। এটা কিন্তু এগুলি মানে প্রচলিত ধারণার পরিপন্থী। এখন এটা তার মানে এই না যে আমরা প্রচলিত ধারণাই আমাদের মানে অনুসরণ করতে হবে। কিন্তু যারা প্রচলিত ধারণার ২০০ বছরের অভিজ্ঞতার ধারণার বিরুদ্ধে গিয়ে কাজ করেছে তাদের ফলাফল সুখকর হয় নাই। ডক্টর স্বাধীন মালিক, আপনার চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।